আমরা তাহলে এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে খুবই মজাদার বিষয়, এবং যেটা অনেকটা ফিল করতে পারবো। কখনো সাইকেল থেকে নাম লাফ দিছো? সাইকেল চলছে বা সাইকেল থেমে আছে মনে করো, সাইকেল থেকে লাফ দিছো? জি। কি হয় সাইকেল থেকে যখন লাফ দাও? মানে স্থির অবস্থা থেকে। স্থির হোক চলন্ত হোক, যে অবস্থায় হোক না কেন, কি হয় বলো তো? বা স্থির আছে মনে করো, সাইকেল স্থির আছে, তুমি সাইকেলের উপর বসে আছো, সাইকেল থেকে জাম্প করলে পিছের দিকে, তখন কি হবে? কিছুই তো সাধারণত হয় না। আমি যত মনে পড়ছে, সাইকেল থেকে আমি যখন জাম্প করি তখন সাইকেলটা সামনের দিকে চলে যায়, আমি পিছের দিকে চলে চলে আসি। জি। যদি স্থির থাকে বা চলমান থাকলে কি হবে, সাইকেলটা যে গতিতে চলছে তার চেয়ে বেশি গতিতে চলবে, আর আমি পিছের দিকে চলে যাবো। জি। সেম কাহিনী। কখনো নৌকা থেকে জাম্প করছো? মানে নৌকা বা ভেলা, আমরা তো ভেলা বলি তো, এই যে জি। কলা গাছ দিয়ে যেটা বানাই, জি। জি। ভিয়া, ওটা থেকে জাম্প করছো? জি। কি হয়? আহ, আপনার যে ভেলাটা সামনে মুখে সরে যায় গতিতে। জি। তুমি যে দিকে যাও সেদিকে কি যায় নাকি তার উল্টো দিকে যায়? সামনের দিকে আর আমি পেছনের দিকে। তুমি পিছের দিকে যাও, গুড। তাহলে দেখো, প্রথম কথা আমি এতটুকু মানতে রাজি যে তুমি যখন লাফ মারছো, হোক সেটা সাইকেল থেকে, হোক সেটা নৌকা থেকে, যেটা থেকে লাফ মারো না কেন, তুমি আসলে কি করো? তুমি আসলে একটা ঠেল দাও না, মানে পা দিলাম ঠেল দিয়ে জি। পিছন জি। মুখে লাফ মারো না? হ্যাঁ, হ্যাঁ। বা সাইকেল থেকে হাত দিলাম সামনে মুখে ঠেলে পিছন মুখে আসো, তাই তো? জি। শিওর? জি। এখন মনে করো একটা কেন, একটা বস্তু আছে, এই বস্তু কান যদি তুমি ঠেল দাও, বস্তু কান তুমি যদি ঠেল দাও, তাহলে বস্তু কান সামনে যাবে, ঠিক আছে, কারণ কি তুমি ঠেলা মারছো। তুমি যদি ঠেল দাও, জি। বস্তুটা সামনে যাবে, এর সাথে তুমি পিছিয়ে যাচ্ছ কেন? তোমার কি পিছিয়ে যাওয়ার দরকার আছে? নর্মাল সেন্স কি বলে? না, না। আমরা একটা বস্তু কান ঠেল দিলি, আমরা দেখবো কি বস্তুটা সামনে যাবে। জি। সাইকেল থেকে যখন লাফ মারছি অথবা নৌকা থেকে যখন লাফ মারছি, তখন জিনিসটা এমন হচ্ছে কেন? এর কি ব্যাখ্যা দিবা? আমরা কি এমন বলতে পারি যে তুমি যখন সাইকেল থেকে লাফ দিচ্ছ, মানে সাইকেল যখন ঠেল দিচ্ছ বা নৌকাকে যখন ঠেল দিচ্ছ, তখন তোমাকেও কেউ ঠেল দিচ্ছে? জি। এমন কি বলতে পারি? জি, নিউটনের যদি দ্বিতীয় হ্যাঁ, যে যার যে সূত্র হয় হইগে, আমার সূত্র নিয়ে বিষয় না, আমার বিষয়তে বোঝা যে আসলে জিনিসটা কি হচ্ছে। তুমি যখন লাফ দিচ্ছ, তোমাকে তো কেউ ঠেলা লাগবে, নাহলে তুমি সরার কথা না। সূত্র। জি। আমরা কি জানি, যদি কোনো একটা সিস্টেম থাকে, তুমি সাইকেলের উপর স্থির ছিলে, তুমি বল প্রয়োগ করেছো সাইকেলের উপরে, সাইকেল গতিশীল হবে, তুমি গতিশীল হচ্ছ কেন? কেউ কেউ ঠেলা দিচ্ছে। জি। এই ঠেলটা দিচ্ছে কে? সাইকেল। সাইকেল দিচ্ছে। অর্থাৎ তুমি যদি সাইকেলকে ওই হাতের, যদি এই দুইটা হাতের এই পৃষ্ঠতল, এই পৃষ্ঠতলের উপর কি করবে, বল হাত দিয়ে করছে, হাতের উপর সাইকেল করবে, রাইট? জি। আচ্ছা, এতটুকু বুঝলাম। এবার আরেকটা বিষয়, তুমি যে দিকে বল প্রয়োগ করছো, সাইকেলও কি সেই একই দিকে বল প্রয়োগ করছে? তুমি বল প্রয়োগ করছো সামনের দিকে, সাইকেলও কি তোমাকে সামনের দিকে বল প্রয়োগ করছে? জি। কিভাবে জি হয়? সাইকেলকে তুমি সামনের দিকে বল প্রয়োগ করছিলে, সাইকেল যাচ্ছে সামনের দিকে,
এবং সাইকেলও যদি মানে তোমাকে সামনের দিকে বল প্রয়োগ করে, তাহলে তুমি সামনের দিকে যাবে না, তুমি পিছের দিকে যাচ্ছ কেন? মানে সাইকেল বল প্রয়োগ করছে, মানে আমার সাইকেলের বিপরীত দিকে। সাইকেলের বিপরীত দিকে না, তুমি যে দিকে বল প্রয়োগ করছো তার বিপরীত দিকে। তুমি করছো সামনের দিকে, সাইকেল করছে মানে তোমার বলের বিপরীত দিকে। বিপরীত দিকে। কথা ক্লিয়ার? জি। আচ্ছা, কোনো সমস্যা নেই। এখন এই বলের মানটা কি হবে? বল প্রয়োগ করছো না, এটা বুঝলাম। আর এই যে তুমি বল প্রয়োগ করছো, মানে সাইকেলের উপর যে তুমি বল প্রয়োগ করছো, এটাকে আমরা বলি ক্রিয়া। ক্রিয়া নাম শুনছো তো? জি। কোথায় শুনছো বলো? ক্রিয়া, ক্রিয়া মানে তো কাজ নাকি? হ্যাঁ, ক্রিয়া মানে কাজ, গুড। আর এক জায়গায় শুনছো ইংলিশে ভার্বকে বাংলায় কি বলে? ক্রিয়া। ক্রিয়া বলে। কিন্তু আমরা এই দুটো ক্রিয়ার একটা ক্রিয়া নিয়ে কথা বলছি না। আমরা যে বল দিচ্ছি, এই বল দেওয়াকে এক প্রকার বলা হয় ক্রিয়া, এবং ইংলিশে একে আমরা কি বলি? অ্যাকশন। কথা ক্লিয়ার? জি। বিপরীত দিকে তোমাকে সে কি দিচ্ছে? তোমাকেও সে ঠেল মারছে, জি। এটাকে আমরা বলি কি? প্রতিক্রিয়া। ওকে। জি। ইংলিশে বলে রিয়াকশন। এবং ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো কোন বস্তুর উপর লাগে? একই বস্তুর উপর কি লাগে? ধরো তুমি সাইকেলের উপর ক্রিয়া করছো, সাইকেলও কি সাইকেলের উপরে প্রতিক্রিয়া করবে নাকি তোমার উপর করবে? আমার উপর। তোমার উপর করবে। মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর হওয়া সম্ভব? না, কয়টা বস্তু লাগবে? দুইটা। দুইটা। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটো ভিন্ন বস্তুর উপর হয়, কিন্তু একই বস্তুর উপর ক্রিয়া প্রতিক্রিয়া হয় না। এতটুকু ক্লিয়ার? জি। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া আসলে আপনাকে একটা কাকের, মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দ্বারা কি বোঝাচ্ছি? একটা বল প্রয়োগ করছি সেটাকে বোঝাচ্ছি না? জি। তাহলে এদের দিক কি একই? ক্রিয়ার দিক যে দিক, প্রতিক্রিয়ার দিকও কি সেম দিক? না, সেম দিক না। তার মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দিক কি হবে? বিপরীত। বিপরীত হবে, জি, ভিন্ন না লিখে বিপরীত লিখি। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া আমরা বুঝলাম। তাহলে তুমি ধরো একটা ইটের পাড় দাঁড়িয়ে আছো, বা একটা মাটির পাত্রে পুকুরের নাম লাফ দিচ্ছ, তখন তুমি মাটিতে কি বল প্রয়োগ করো? লাফ মারার সময়। হ্যাঁ। জি। আমার মনে হয় আমি লাফ যখন মারি তখন আমি, মানে মানুষ যত লম্বা তখন ছোট্ট হয়ে মাটিতে বল পেয়ে সামনের দিকে জাম্প করি। মানে আমি জি। মাটিকে কি করি, ঠেলি প্রচুর। বল দিই। তাই এবার মাটিতে ওই বল যে প্রয়োগ করি। ঠেলছি, জি, ওই ঠেলটাই আমার ফিরে দিচ্ছে কিনা? মাটি। মাটি। তাহলে মাটি আমার উপর কি কি প্রয়োগ করছে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। জি। আচ্ছা, আর এক্সাম্পল কি হতে পারে? স্প্রিং দেখছো? ছোটবেলায় খেলা করতাম। জি। ওই জি। স্প্রিং কখনো উপর থেকে নিচে মুখে ঠেলছো? জি। কি হয়? জাম্প কর। মানে যখন স্প্রিং কে, মনে করো স্প্রিং একটা বড় স্প্রিং আছে খুব শক্ত, ওকে তুমি নিচে মুখে ঠেলছো, ওই নিচে মুখে ঠেলার সময় কি ফেলে। তোমার মনে হবে যে তুমিও ঠেলছো, ওই স্প্রিং তোমার উপর মুখে ঠেলছে? জি। মনে হয় তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রত্যেকটা যে আমি ক্রিয়া করছি, মানে বল প্রয়োগ করছি, তাই সেই বল প্রয়োগের ফলে কি ওই বস্তু আমার সেম জায়গায় বল প্রয়োগ করছে, এবং বল প্রয়োগের দিকটা বিপরীত দিক। এই নিয়ে কোনো কনফিউশন নাই। না। আচ্ছা, এখন এই যে বল প্রয়োগ করছে, বলের মান সেম হবে না ডিফারেন্ট হবে? এটা নিয়ে আমার এখন কাহিনী।
তুমি যে বল প্রয়োগটা করছো, ওই বল প্রয়োগটা মানে তুমি যে বল প্রয়োগ করছো, সেম বল কি ওই বস্তু করবে তোমার উপরে? জি। জি। কিভাবে বুঝলে? মানে কিভাবে? এটাই তো জানি যে আমি যে জন্য বল প্রয়োগ করবো সেও আমার সেই জন্য বল প্রয়োগ মানে আমার উপর করবে। দেখো, কিছু কিছু বিষয়ে মানে নামের মধ্যে পার্থক্য আছে, শোনো। ছোট্ট ছোট জিনিস একটু জানতে হবে। একটা হচ্ছে নো, আর একটা হচ্ছে বিলিভ। দুটো শব্দ কিন্তু। নো মানে কি? জি, জানা। জানা। বিলিভ মানে কি? বিশ্বাস করা। বিশ্বাস করা। তোমার হাত কয়টা? দুইটা। তুমি জানো না বিশ্বাস করো? জানি। বিশ্বাস করার দরকার আছে? না, বলো তো, তুমি কোন জিনিসটা বিশ্বাস করো? বিশ্বাস করি একটা নাম বলো আল্লাহ যেটা তুমি এক। বিশ্বাস করো। আল্লাহ এক। কেন বিশ্বাস করো? জি। কেন বিশ্বাস করো? কারণ বিশ্বাস করার শব্দটা তখনই আসবে যখন তুমি জানো না। সিম্পল কথা। তুমি জানো না, তাই বিশ্বাস করো। এই জন্যই বিশ্বাস শব্দটা তৈরি হয়েছে। যে কোনো জিনিসে তুমি যদি বলো আমি বিশ্বাস করি, এর অর্থ তুমি জানো না। কথা ক্লিয়ার? আরো ভালো করে বললে, যেটাকে বলা হয় জানা, এই জানা জিনিসের এভিডেন্স থাকা লাগবে। এভিডেন্স মানে বোঝো তো? প্রমাণ থাকা লাগবে। আর বিশ্বাস করা জিনিসের প্রমাণ থাকা নেসেসারি না। যদি কোনো জিনিসের প্রমাণ থাকে তখন তুমি বলো আমি জানি। এবং যদি তুমি তোমার কাছে যদি এভিডেন্স না থাকে, তুমি বলো আমি জানি নে, তখন আমি আসলে আমার কি, আমি বিশ্বাস করি। কথা ক্লিয়ার? জি। তাহলে এই যে তুমি বললে যে আমি জানি, তুমি কি আসলে জানো যে এটা একই বল প্রয়োগ করে বিপরীত দিকে বল প্রয়োগ করে? জানতে কি আসলে? নাকি এতদিন বইতে পড়ে মানে এসছো, স্যাররা বলতো বিশ্বাস? জি, কোনটা? বিশ্বাস করি। বিশ্বাস বিশ্বাস করি। করতে। কিন্তু আমাদের সায়েন্স আমাদেরকে বোঝায় যে আমরা সায়েন্সে কোনো কিছুকে বিশ্বাসের মধ্যে নিয়ে আসবো না। আমাদের কাছে এভিডেন্স থাকা লাগবে। তুমি যে যুক্তিকান খাটাবা, তার অবশ্যই কি থাকা লাগবে? এভিডেন্স হয় থাকা লাগবে, না তোমার দেওয়া লাগবে। এভিডেন্স যদি না দাও, সায়েন্সে তার কোনো ইম্পর্টেন্স নেই। কথা ক্লিয়ার? জি। যেমন আমি, ধর আমি এখানে বসে আছি, তুমি আমাকে যে কোনো দিন বলতে পারো ভাই আপনি পাগল। তুমি বলতে পারো যে বললেন বললে ভাই আমি বিশ্বাস করি আপনি পাগল। তুমি বিশ্বাস করতে পারো, কারণ তোমার বিশ্বাসের উপর তো আমার কোনো হাত নেই। কিন্তু তুমি কিন্তু এটা বলতে পারো না আমি জানি এটা সে পাগল। আর তুমি যখন বলো সে পাগল, তোমার এভিডেন্স দেওয়া লাগবে। একটা সার্টিফিকেট থাকা লাগবে যে আসলে এই ডাক্তারটা স্বীকৃত দিয়েছে পাগল। এভিডেন্স থাকা লাগবে। এটাই হচ্ছে সায়েন্স। আমি জি, ক্লিয়ার করতে পারছি? প্রমাণ ছাড়া কোনো ইয়ে নেই। জি। জি। সো আমি এই যে মানে এতটুকু টুকু তো বকলাম এর আগে, যে তুমি লাফ মারছো, হ্যান করছো, ত্যান করছো, এগুলো বোঝানোর মেন কাহিনী ছিল আমি কিন্তু এক লাইনে বলতে পারতাম যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, খেলা শেষ। জি। এটা তোমার কাজ হতো ক্লাস বিশ্বাস করা। বাট আমরা এখানে সায়েন্স পড়তে আসছি, আমাদের কাছে ভূমিকা কোনটা, এভিডেন্স কি? তোমাকে কি আমি এভিডেন্স দিয়েছি পাঁচ, চার পাঁচটা, জি। যে তুমি ক্রিয়া করলে একটা প্রতিক্রিয়া ঘটছে। এখন এই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার দিক সেম হবে কি বিপরীত হবে কি আর মুখস্থ করা দরকার আছে? না, না। নাকি তোমার কাছে এভিডেন্স আছে যে আসলে আমি যে ক্রিয়া করি, প্রতিক্রিয়া আমার বিপরীত দিকেই হচ্ছে? জি। আচ্ছা, গুড। এবার আসছে তারপরে কাহিনী। এখন এই যে ক্রিয়ার যে বলটার প্রতিক্রিয়া বল, এই বল দুটোর মান কেমন হবে? এখন এই মানটা হচ্ছে এক্সপেরিমেন্টাল বিষয়। এটা আমাদের এক্সপেরিমেন্ট করে বের করা হয়েছে। এবং
ভবিষ্যতে যখন স্প্রিং এর মোশন গুলো পড়াই তখন আমি তোমাকে দেখাবো সেটা কিভাবে এক্সপেরিমেন্ট করছে। আমরা এখন এক্সপেরিমেন্টে যাচ্ছি না। এই জিনিসটা আবার তখন বলছি যাচ্ছি না, তখন এটা কিন্তু আমার বিশ্বাস করতে হবে তুমি জানো না, কিন্তু এর প্রমাণ জি। আছে। এটা তুমি আমার উপর বিশ্বাস করছো যে আমি বলেছি যে এর প্রমাণ আছে এবং জি। এটা স্বীকৃত। সো এটা নিউটন সাহেব করেছেন এবং তার এভিডেন্সও আছে যে এই যে বল তুমি প্রয়োগ করছো এবং তোমার উপরে বস্তুর যে বল প্রয়োগ করছে, এই দুটো বলে কি হবে? সমান। সমান হবে। আমি কিছুদিন, মানে দু একদিন পরেই, দু একটা ক্লাস পরে নতুন একটা টপিকে যাব, তখন অনেকটা বুঝতে পারবে যে আসলে এই দুটো বলই সমান হয়, সমান না হলে একটু সমস্যা আছে, সেটা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে পড়ছিলাম ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে। তাহলে এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া যে বল দুইটা, এই বল দুটার মান কেমন হবে? সমান। সমান হবে। গুড। এখন আমরা এতক্ষণ যতগুলো এক্সাম্পল দেখলাম সবগুলোই কেমন ছিল? বস্তুগুলো মুভ করছিল এমন হচ্ছিল। এবার ধরো বস্তুকে মুভ করছে না। সাপোজ এটা তোমার টেবিল আছে, আর এই টেবিলের পরে তোমার বইটা আছে। এখন এই টেবিলের পরে যদি বই থাকে, সে বইয়ের উপরে কি বইখানের উপর দাঁড়িয়ে আছে? কোনো সমস্যা? না। এই বইকে কি পৃথিবীর নিচের দিকে টানছে? জি। তার মানে অবশ্যই এবার বল প্রয়োগ করছে। জি। এখন যদি পৃথিবীর বস্তুর উপর বল প্রয়োগ করে এবং ওই বলটা এখন ঠেকাই দিচ্ছে কিটা? টেবিল। টেবিল। তার মানে টেবিলকে যদি ঠেকাতে হয় তাহলে অবশ্যই টেবিলের একটা বল প্রয়োগ করা লাগবে, নাকি ঠেকাতে পারবে? জি। না। যেমন একটা উদাহরণ, ছোটবেলায় দড়ি, দড়ি টানাটানি খেলা দেখছো? জি। যে একটা দড়ি হয়, আর এই পাশে যদি দুজন বন্ধু টানাটানি করো এবং বলা হলো যে এই লাল বিন্দু কান, আর এইটা হচ্ছে তোমার মাঝখানের বিন্দু, এই লাল বিন্দু কান যদি এই পাশে চলে যায় তাহলে তার শক্তি বেশি, যদি লাল বিন্দু কান এই পাশে চলে যায় তাহলে এর শক্তি বেশি, বা বল বেশি দিচ্ছে। ওকে? জি। তাহলে যদি মনে করো তুমিও এই দিক থেকে যে বল প্রয়োগ করে, মনে করো 5 নিউটন, এইটু যদি এই দিক থেকে 5 নিউটন বল প্রয়োগ করে তাহলে সে কোন জায়গায় থাকবে? মাঝখানে থাকবে। মাঝখানেই থাকবে। তার মানে তখন তার অবস্থা কি? এই যে অবস্থা অপরিবর্তিত। আছে না, এটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম অবস্থা বা স্টেট, বা আর বাংলা বলে সাম্য অবস্থা। কি অবস্থা? সাম্য। সাম্য অবস্থা মানে যে অবস্থায় ছিল, মানে যে অবস্থায় ওর উপরে সকল বল জিরো, যে অবস্থায় ওর উপরে যতগুলো বল প্রয়োগ করছে তাদের লব্ধি কেমন হবে? জিরো হবে। আমি একটু বোঝাচ্ছি কেমন লব্ধি জিরো হবে। দেখো, আমরা বলছিলাম কি বল একটা কি রাশি? ভেক্টর। ভেক্টর রাশি। গুড। এখন এই বল যেহেতু ভেক্টর রাশি, বল অবশ্যই দিকের উপর নির্ভর করে। করে শিওর? জি। আচ্ছা। এখন আরেকটা হিসেবে মাথায় রাখতে পারো যে সাম্য অবস্থা বলতে আসলে বোঝা ত্বরণ শূন্য, ওই সিস্টেমে কোনো কি নেই, ত্বরণ নেই। জি। এখন এই যে বিন্দুকে আমরা এখন চিন্তা করছি, এই বিন্দুর উপরে বল প্রয়োগ করছে এই দিকে 5 মিটার, 5 নিউটন, এই দিকে বল প্রয়োগ করেছে 5 নিউটন। তাহলে এর নেট যে বল, নেট বল মানে ওই বিন্দু অনুভব করবে কত বল? বলো তো। জিরো। কেন? কারণ এ- এর পাশ আর এর পাশ কেটে কাটাকাটি গেছে তাই করবে তো? না। জি। জি। আমি ভাবছিলাম এমন কিছু বলবা, এমন, এবং এটা সবাই বলা উচিত যে এ 5 মিনিট এই দিকতে 5 মিনিট এই দিকতে কাটাকাটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, বল কাটাকাটি হচ্ছে, কিন্তু এ ফিল করবে কত? আমি শব্দটা জানি, ফিল করবে কত?
একদিক থেকে তোমাকে মানে 5 নিউটন বলে টানছি, তুমি যে ফিলটা করবা, দুই দিক থেকে দুজন টানে 5 নিউটন করে, তাহলে কি ফিল করবা? 10 নিউটন। মানে এটা ফিল করবে, কিন্তু এটা এই আমরা ফিলিং নিয়ে কিন্তু কাজ করছি না। আমাদের কাজ কি ফিলিং নিয়ে? আমাদের কাজ দেখো বিন্দু। ওভারঅল সিস্টেমটার উপরে মোট বল কত। এবং বল যেহেতু ভেক্টর রাশি, এই 5 নিউটনকে এই 5 নিউটন কি করবে, কেটে দেবে। কারণ কোন দিক হয়, বিপরীত দিক হয়। আমি অনেক কিছু বলতে পারছি না, কারণ তোমার বলের মানে আমাদের ভেক্টর রাশির কিছু ফর্মুলা আছে, এবং এই ফর্মুলা গুলো অনেক গভীর ক্যালকুলেশন করে আসে। এদের আমি মানে শব্দগুলো টানতে চাচ্ছি না, তুমি সিম্পলি মাথায় রেখো। অনেকটা এইভাবে বোঝাতে পারি যে একটা বস্তুকে এর সামনের দিকে নিয়ে যাচ্ছে যে 5 নিউটন বলে, ওই বল মানে ওই বস্তুকে আর একজন 5 মিনিট বলে এই দিকে নিয়ে আসতে যাচ্ছে, ওভারঅল তার ডিসপ্লেসমেন্ট কত বা সরণ কত? 0। 0। যদি একই সময় ধরে কার্যকর হয়। আচ্ছা, ধরো এই বস্তুর উপর তুমি 5 মিনিট বল প্রয়োগ করছো, তোমার বন্ধু আসছে সে আবার 10 মিনিট বল প্রয়োগ করছে, তাহলে এই বস্তুকে মোট কত বলে টানা হচ্ছে? 15 মোট হচ্ছে নিউটন। 15 নিউটন। ঠিক আছে, তুমি জাস্ট জি। আপাতত এখন একটু মাথায় রাখবা যে আমরা পরে যখন কলেজ উঠবো তখন আমরা বিস্তারিত বলবো যে কোন একটা বস্তুর উপরে একটা বিন্দুতে, আমরা মেইনলি এখানে এই যে বড় বড় যেগুলো বস্তুগুলা দেখতে অনেক বড় মনে হতে পারে, কিন্তু ওই বস্তুকে আমরা কি হিসেবে চিন্তা করব, ছোট্ট একটা বিন্দু হিসেবে চিন্তা করব। একে আমরা বলি পয়েন্ট অবজেক্ট। মানে যত বড় বস্তু হোক না কেন আমরা চিন্তা করবো তাকে কি, একটা বিন্দু নিয়ে। কথা ক্লিয়ার? জি। জি। তাহলে এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় F1, আর এই বস্তুর উপর আর একজন এসে বল প্রয়োগ করে যদি F2, তাহলে বলের দিক দেখতে হবে কোন দিকে? বলের দিক কি একই দিকে? বিপরীত নাকি? F1 আর F2 দিক যদি একই হয়, তাহলে এর উপর যে জি। মোট বল প্রয়োগ করছে, যেটাকে আমরা নেট ফোর্স বলি। কি ফোর্স? নেট ফোর্স। যে নেট ফোর্স, সেটা হবে কত? F1 + F2। F2। জি, যদি একই দিকই হয়। আর যদি ভিন্ন দিকই হয়, তাহলে F2 - F1। এটা নির্ভর করে যে কার মান বড়। দেখো, এমনকি ভেক্টর এই যে তীরের সাইজ দেখছো না, এই তীরের সাইজটা বোঝায় যে কোন বলের মান বেশি, কোন ভেক্টরের মান বেশি। যেহেতু দেখো জি। এই পাশের আমরা ভেক্টরটার তীর বড় আঁকছি, তাহলে এর মান বড়। এই পাশে যেহেতু আর তীর এটা ছোট, মান ছোট তাই হবে। এর মান কম। জি। ঠিক আছে, তাহলে এর নেট জি। ফোর্স কত হবে? এফ নেট হবে F1 - F2। 2। জি। তো এটা নির্ভর করবে কার মান বেশি জি। তার উপরে। এবং দিক যদি বিপরীত দিক হয় বিয়োগ করে দেবা, সিম্পল। আর এই যে নেট ফোর্সটা, এই নেট ফোর্স অনেক সময় এইভাবে লেখা হয়, সামেশন। এই চিহ্নখান দেখছো? জি। এটাকে বলে সামেশন। তোমরা মনে হয় যখন কি পড়ছো, ওই যে লাস্ট একটা উম আছে না? জি, পরিসংখ্যান পড়ছো। জি। এই পরিসংখ্যান দেখছো, এটাকে বলে সামেশন। এটা এ কি করে, প্রত্যেকটা মানকে যোগ করে। তো এই যে সামেশন এফ মানেও যে কথা, এফ নেট মানেও সেম কথা। আর এইটা সমান কি হবে, এম হবে। তো নিউটনের সূত্র দিয়ে এমনও কখনো কোনো সময় দেখো, ভয় পাওয়ার কিছু নাই। ওকে। জি। জি। আচ্ছা, তাহলে আমি যেটা বোঝাতে চাইছিলাম, যেহেতু আমি টেবিলের উপরে বস্তুটা রেখে দিছি, এখন এই বস্তুর উপরে যেই বল প্রয়োগ করছি, মানে বস্তু কান টেবিলের উপরে রাখার ফলে কি, অবশ্যই অভিকর্ষ বলের কারণে বস্তুর টেবিলের উপরে কি একটা বল প্রয়োগ করছে, ফর শিওর। জি। এখন ওই বস্তুকে ওখানে রাখার জন্য অবশ্যই টেবিলকেও কিছু বল উপর থেকে প্রয়োগ করতে হবে, না হয়তো ওখানে থাকবে না। কোন একটা বস্তু কি উপরে হয়ে সিম্পলি বেশি থাকবে, নাকি কেউ নিচে থেকে অবশ্যই পুশ করা লাগবে? একটা বস্তু কলম, আমি বললাম এইখানে থাক, এখানে থাকবে? না, না।
তো অবশ্যই নিচ থেকে কেউ একটা বল প্রয়োগ করা লাগবে, না হলে উপর থেকে টানা লাগবে, কিছু একটা করা লাগবে। আমাদের এখানে জি, উপরে তো কেউ নাই, টেবিল আছে সে নিচেই, তো অবশ্যই টেবিলও কি করা লাগবে, নিচে থেকে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ করতে হবে। তাহলে এই যে, যদি এই বস্তুকান টেবিলের উপরে F1 বল প্রয়োগ করে, অবশ্যই টেবিলটা এই বস্তুর উপর কোন দিকে বল প্রয়োগ করবে, উপরের দিকে, এফ। জি। F2। এবং আমরা এতটুকু জানি, মানে এতটুকু মেনে নিয়েছি, যে এই বল দুইটার মান কি হবে। সমান। তাহলে F1 এবং F2 এর মান সমান হবে, এতে আমার মধ্যে কোনো সন্দেহ। নেই। কিন্তু এদের দিক কেমন হবে? দিক বিপরীত। বিপরীত। তাহলে আমরা এর আগে এক সময় বলছি যে আমরা বিপরীত বোঝাতে কি চিহ্ন ব্যবহার করি? আহ, মাইনাস চিহ্ন। জি। তুমি -F2 এর আগে ইউজ করতে পারো, F1 এর আগে ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলে হবে। এটা দ্বারা জাস্ট বোঝাবে যে F1 যে দিকে প্রয়োগ করা হচ্ছে, F2 তার বিপরীত। অপোজিট দিকে, বিপরীত দিকে, জি। এবং যেহেতু এটা ভেক্টর রাশি, অবশ্যই উপরে কি থাকা লাগবে, দিক। দিক। তো আমরা এইভাবে নর্মালি লিখি। এটাই কার সূত্র? নিউটনের থার্ড সূত্র। এবং সূত্র তোমাকে কি জানাচ্ছে, সূত্রটা কি জানাচ্ছে বলো তো এবার। প্রত্যেক ক্রিয়ার এইটা তো একটি পড়লাম। জি। সমান ও বিপরীত। এর আগে তোমরা সব মুখস্থ করছো, তাই তো? না, মানে সব জায়গায় শুনেছি আর কি, আর পড়েছিও। আচ্ছা, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান একটি ও বিপরীত বল থাকে। সমান ও বিপরীত মুখী কি আছে, প্রতিক্রিয়া আছে, রাইট? জি। যেমন একটা উদাহরণ কি হতে পারে বলো। তোমাকে তোমাকে রকেট। তোমার আপু একটা থাবা মারলো মুখে, জি। তুমি তোমার আপুকে উল্টাটা মারলে, তাহলে এটা কি? তোমার আপু মারলো ক্রিয়া, তুমি মারলে কি প্রতিক্রিয়া, তাই তো? জি। শিওর তো? জি। কিন্তু না, এটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া না। কারণ কি বলো? কারণ হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখন, তোমাদের ভাই কি বলেন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া? আমি আমার আপুর মারছি, আমার আপু আমার মেরেছে, তাহলে কি হলো, যে দুইটা কি, দুটো ভিন্ন বস্তুর উপর প্রয়োগ করা হয়েছে, সত্য কথা। জি। আমরা দুইজন কি করেছি, মানে আমি যদি, আমার আপু যদি আমার এই মুখে মারে, আমি মারছি এই মুখে, তাহলে আমার মারের দিকে এই দিকে, আপুর মারের দিকে দিকে, তাহলে কি দিক দুটো বিপরীত দিক, তাও সত্য কথা। আর আমি এত জি। মানে অ্যাকুরেটলি মারছি যে আমার আপু যে বলে মেরেছে, আমি সেম বলে মারছি, একদম কোনো পার্থক্য করিনি, একদম সেম টু সেম। তাহলে তো সবগুলো তথ্যই মানছে। তাহলে এটা অবশ্যই নিউটনের তৃতীয় সূত্রের কথা হতে পারে। হচ্ছে না কেন? যদি যুক্তি খাটা ওইভাবে, যুক্তি খাটানো যায় কিনা? যাই। যায়। কিন্তু যুক্তি খাটালেও আরেকটু তথ্য আছে। সেটা কি? এই যে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া যে বলটা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া এই দুইটা একই সময়ে হওয়া লাগবে, একই সময়ে। মানে ওখানে সময়ের কোনো পার্থক্য থাকা যাবে না। এর অর্থ কি? তুমি, তোমার আপু যখন তোমাকে মারছে, তুমি যখন মারছো, এর মধ্যে কি সময়ের গ্যাপ আছে? জি। তাহলে এটা কি হচ্ছে? না। না। কিন্তু এটা একটা মজার বিষয়, যে তোমার আপু তোমাকে যখনই মারলো না, তোমার আপু মেরেছে কে, হাতের তলা দিয়ে। জি। তোমার ওখানে মুখ আছে, তোমার মুখ তখন কি করবে, চোয়াল, এটা কি করবে, তোমার আপুর হাতকে মারবে। জি, এটা হবে। জি। অর্থাৎ মানে সঙ্গে সঙ্গে কি হিসাব নিকাশ শেষ। তুমি তোমার আপু মারছে,
তোমার মুখ দিয়ে তুমি তোমার আপুরে মেরে দিছো, একসাথে খেলা শেষ। জি। কিন্তু তুমি বলতে পারো ভাই তাহলে ব্যথা পাই আমি কেন, এমন বলবা কিনা? জি। ব্যথা পাওয়ার মেইন কারণ হচ্ছে তোমার মুখটা কি খুবই সফট, আর হাতটা কি অত সফট? না, শক্ত। এই জন্য অনেক সময় দেখো দেখবে পিঠে থাও মারলে হাত জ্বলে। জি। থাবার যদি মেরে থাকো, আমি মারছি আমি জানি, কিন্তু একদিনকে মারলে দেখা যায় আমার নিজের আরো বেশি লাগছে। যেমন স্যারেরা অনেক সময় বলে যে, তোর মেরে আমার আরো বেশি লেগেছে। জি। সেই ক্ষেত্রে কি হয়, ওরও যে জায়গায় মারছি সেই জায়গা থেকে আমার হাতটা বেশি সফট, তাহলে আমি বেশি প্রতিক্রিয়া অনুভব করি। কিন্তু আসলে দুইটা ও, ক্ষেত্রে কি হয়, বল সমানভাবে ভাগ জি। হয়ে গেছে। কথা জি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের নিউটনের থার্ড সূত্র হচ্ছে এতটুকুই। আরো অনেক কথা আছে ইনি, আরো অনেক কথা বলা যায়, কিন্তু আমরা চাচ্ছি আরেকটু বলি, যেহেতু আছে আমাদের সামনে পড়তে হবে এক সময়। আমরা এই পেজে আজকে শেষ করব যা আছে কবলে। ধরো এই জায়গাটা দড়ি বেঁধে দিছো, মানে তোমার ছাদে এটা দ্বারা বোঝায় কি ছাদ, এই যে উপরে একটা দাগ দিয়ে উপরে রাখা, মানে ডট 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 না, ছোট ছোট দাগ দেওয়া, এটা দ্বারা ছাদকে নির্দেশ করে অনেক সময়। ঠিক আছে? জি। আবার যখন ভবিষ্যতে পড়ো তখন এটাকে আবার আয়নাকেও নির্দেশ করা হবে। বাট ব্যাপার না, এখন আপাতত ছাদ ধরে নাও। এই ছাদে একটা দড়ি বেঁধে দিছো, দড়ি বেঁধে মনে করো একটা কি বলবো, একটা বস্তু ঝুলাই দিছো, বা মনে করো একটা মানুষকে ঝুলাই দিছো, ঠ্যাং বেঁধে দিছো দড়িতে। জি। তাহলে কি হবে বলো? এই যে অবশ্যই যে মানুষের কাজ, আমরা মানুষ সম্পূর্ণ কাজ করব না, আমরা চিন্তা করব কি একটা বিন্দু যেটা দড়ির সাথে কি আছে, কানেক্টেড আছে, সেই বিন্দু নিয়ে চিন্তা করব। জি। এখন ওই বিন্দুতে ওই লোকটা কোন দিকে টান দেবে? নিচে বাবা। নিচে মুখ অবশ্যই, এই মুখো। এতে কোনো সমস্যা? না। এখন এই বলটাকে মানে এই মানুষকে যদি ঠেকাতে চাই, তাহলে অবশ্যই দড়িকে টান দেওয়া লাগবে কোন দিকে? করবো। উপরের দিকে। গুড। এই যে উপরের দিকে যে বলটা প্রয়োগ করছে, এটা কে প্রয়োগ করছে? এটা দড়ি। দড়ি। জি, আর এই যে দড়ি যে বলটা প্রয়োগ করে এটাকে বলে টান বল। এটাকে কি বল বলে? টান বল। এবং আমরা ইংলিশ এটাকে বলি টেনশন। তুমি যে খুব চিন্তা আছো এই টেনশন না কিন্তু, ঠিক জি। আছে? এটা জি। আলাদা টেনশন। নাম মানে স্পেলিং সেম, বাট এই টেনশন দ্বারা বোঝাচ্ছে টান। আবার এই টান বলতে পারো আকর্ষণের টানও ধরে নিও না, যে কারো প্রতি আকর্ষণ হচ্ছে সেই টেনশনের টান, এমনও ধরার দরকার নাই। সো এটাকে আমরা বলি কোন ফোর্স? টেনশন ফোর্স, বা টান বল বাংলায়। তাহলে টান বল কোন জায়গায় লাগে? দড়িতে লাগে। জি। কথা ক্লিয়ার? জি। আরো কি ডিটেলস জানাবো? জানো, দেখো, এই যে তুমি যে বলটা প্রয়োগ করছো না, এই বলটা আর এই টান বলটা দুটো কি একই ধরনের বল? টান বল কি, ও তো তুমি তো টান বল চেনোই না এখনো। আচ্ছা, মানে নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা কি অভিকর্ষ বল না? জি। আর উপরের দিকে যে বলটা প্রয়োগ করছে এটা টান বল। এটা হচ্ছে এই পরমাণুর ভিতরে কাহিনী আছে, আমরা এখন ওই ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে? আপাতত জানো যে দুটোর নাম কি, ভিন্ন নাম না? একটা টান বল, একটা হচ্ছে অভিকর্ষ বল। এখন দুটোর নাম যদি ভিন্ন হয়, মানে কি অবশ্যই বলের ধরনও ভিন্ন। আর বলের ধরন যদি ভিন্ন হয়, তারা অবশ্যই নিউটনের তৃতীয় সূত্র যে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা বলেছে সেই ক্রিয়া প্রতিক্রিয়া হবে না। হবে না। তো এই ক্রিয়া প্রতিক্রিয়া হওয়ার জন্য কি হওয়া লাগবে? বলের ধরন একই হওয়া লাগবে। বুঝতে পারলে? জি। তো অনেক কথা আছে, এগুলো বলা শুরু করলে শেষ হবে না আমার। কিন্তু এত কিছু তোমার লাগবে না, জাস্ট লিখে রেখো দাও যে এত কিছু জানো।
এই জানাটা তো অনেকটা গর্বের বিষয় তোমার কাছে মনে হবে, "আরে, আমার বন্ধুরা জানে না, আমি এত এত কিছু জানি।" তোমার বন্ধুকে বলবা, "আচ্ছা বলতে, এই দুটো কি আসলে কি নিউটন যে তিন মানে ক্রিয়া প্রতিক্রিয়ার কথা কয়েছে তা একই কিনা?" দে ডোন্ট নো। আচ্ছা, এখন আমি যদি আরেকটু বলি, এই যে তুমি যে বলটা মানে অভিকর্ষজ বল নিচে দিকে প্রয়োগ করছো না, এই সেম পরিমাণ অভিকর্ষজ বল উপরের দিকেও কি হবে, ওই বস্তুর উপরে প্রয়োগ হবে, এবং সেটার নামও কি হবে, তোমার অভিকর্ষজ বল হবে। এবং এই দুটো সমান হবে, কিন্তু আমরা এটাকে লিখি না কেন? কারণ এটা আমার প্রয়োজন নেই। আমাকে সাম্যাবস্থায় রাখে কি, এটা আমার সেটা দেখতে হয়। এখানে আমার দেখা মানে আমরা এখানে ছবিতে যেটা ড্র করি সেটা হচ্ছে সাম্যাবস্থায় দেখানোর জন্য কোনগুলো প্রয়োজন। আমার সাম্যাবস্থায় দেখানোর জন্য কাকে কাকে প্রয়োজন? টান বলকে প্রয়োজন, আর অভিকর্ষজ বলকে প্রয়োজন। এগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো মানে একটু অ্যাডভান্স টপিকে যাচ্ছে। তোমার যতটুকু লাগে ততটুকু জানাচ্ছি। এই টেবিল দেখছিলে না? জি। এই টেবিলের উপরে তখন তুমি একটা বস্তু রেখে দিচ্ছ, তখন কি হবে? অবশ্যই তুমি বল প্রয়োগ করছো কোন বল, মানে তোমার বই এর উপরে বল প্রয়োগ করবে কোন বল, নিচের দিকে ক্রিয়া। ক্রিয়া বল। এবং এই বলটা কি বল হবে? অভিকর্ষজ বল হবে। অভিকর্ষজ বল এখন পড়িনি, আমরা সামনে পড়বো অভিকর্ষজ বল কি। জাস্ট জেনে জি। রাখো যে টানছে সেটাকে আমরা অভিকর্ষজ বল ধরে নিচ্ছি। জি। এই অভিকর্ষজ বলটাকে ঠেকাবে কিনা? একটা টেবিল উপর মুখে বল প্রয়োগ করবে। জি। এই যে টেবিল এই বস্তুর উপর যে বলটা প্রয়োগ করবে, এবং বলের মান কি হবে? সেম হবে। এই বস্তু প্রয়োগ করছিল কার উপরে? টেবিলের উপরে। টেবিল প্রয়োগ করবে কার উপরে? বস্তুর উপরে। বস্তুর এবং উপর। এই বস্তুটার উপর কি হবে? উপরের মুখ যে বলটা যাবে, উপরের দিকে যে বলটা লাগছে, সেই বলটা কি হবে? সেটাকে আমরা বলি অভিলম্বী ক্রিয়া বা নর্মাল ফোর্স, বা অভিলম্বী ক্রিয়া, অভিলম্বিক ক্রিয়া। যাহা জানাই দিচ্ছি তাহা আপনার জীবনে বহুত কাজে লাগবে, বহুত। মাথায় রেখেন তথ্যগুলো।